উপদেষ্টা সহ অন্যান্য সংশ্লিষ্ট সকলের সাথে আমাদের বৈঠক করানো হবে। কিন্তু আজকে আমরা আমাদের কারিগরি মাদ্রাসা বিভাগে এসে যখন উপস্থিত হই তখন আমরা দেখতেছি শিক্ষা উপদেষ্টা আমাদের মাঝে উপস্থিত হন নাই এবং সচিব মহোদয় যেহেতু রংপুরে ছিলেন সেই ক্ষেত্রে তিনি উপস্থিত হতে পারেন নাই। এখন এখানে যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদের সাথে আমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমরা আলোচনার ফলাফল এটা দেখতেছি যে তারা আমাকে কোনো পেপার ওয়ার্ক দেখাইতে পারতেছে না, বা তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটার কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। তারা বলতেছে তারা নিয়োগ বিধি সংশোধন করেছে, এটা করেছে, ক্লাবদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না। তাদের সকল কিছুতেই তারা আলোচনার সময় লাগবে, সময় ক্ষেপণ করার প্রস্তুতি আসতেছে। তাই সেই ক্ষেত্রে আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নই। আমাদেরকে এভাবে ডেকে তারা কোনো সমাধান প্রদান করতে পারে নাই। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যেভাবে আন্দোলন চলমান রেখেছি আমরা সেভাবেই আন্দোলন চলমান রাখবো। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আপনার দাবি হওয়ার কথা না, এটা তো শিক্ষকদের দাবি। এখানে সহকারী পরিচালক কারিগরি থেকে নিতে হবে, এটা তো আপনার দাবি হওয়ার কথা। আপনার দাবি হওয়ার কথা। আল্লাহ দাবি নিশ্চিত করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের প্রশ্নটা অবশ্যই যৌক্তিক। তো এই প্রশ্নটার সমাধান যেটা বা এই প্রশ্নের অ্যানসারটা এরকম হবে যে আমার নাম মোহাম্মদ আল ইমরান, আমি কারিগরি ছাত্র আন্দোলন কেন্দ্রীয় উপদেষ্টার দায়িত্বে আছি। তো এই প্রশ্নটার অ্যানসার এরকম যে দিন শেষে আমরা একজন অ্যাজ এ ডিপ্লোমা প্রকৌশলী এই সেক্টরগুলোতে বিগত দিনে 98-এর যে গ্যাজেট অনুযায়ী প্রত্যেকটা পয়েন্টে কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত ব্যক্তিবর্গ তাদেরকে দিয়ে অধিদপ্তর এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নিয়ন্ত্রিত হতো। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে কিছু সচিব যিনি বর্তমান অলরেডি কারাবন্দী আছে, তো তারা এইটাকে ষড়যন্ত্র করে এই ক্রাফট ইনস্ট্রাক্টর যে বিষয়গুলো আছে, সংশ্লিষ্ট যে শিক্ষক বলতেছেন শিক্ষক সংশ্লিষ্ট বিষয়গুলো আছে, এগুলো নিয়োগ বিধি তিনি চেঞ্জ করেছে তাদের ইচ্ছা মতো এবং স্বজন প্রীতিকে কেন্দ্র করে। তো এই সেক্টরগুলো আমরা ডিপ্লোমা প্রকৌশলীতে যাওয়ার অর্ডার আছে এবং 2092 সালের গেজেটও যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। তো সেই জায়গা থেকে তো আমরা এখন ডিপ্লোমা প্রকৌশলী বা ডিপ্লোমা শিক্ষার্থী দিন শেষে 10ম গ্রেডে অ্যাপ্লাই করে আমরা তো সেই জায়গায় যাব। তো আমাদের জায়গাটা যদি ব্লক হয়ে যায়, আমরা যদি সেই জায়গায় গিয়ে আমাদের সংশ্লিষ্ট পোস্টে যদি না যেতে পারি, তাহলে অবশ্যই অ্যাজ এ ডিপ্লোমা শিক্ষার্থী হিসেবে এই পোস্ট পদবিগুলো আমাদের ছিল। তো ওই জায়গা থেকে তো এই পোস্টে যদি আমরা না পাই, তো এই মাথা ব্যথা এই হেডেকটা তো অ্যাজ এ ডিপ্লোমা শিক্ষার্থীদের হওয়াটা স্বাভাবিক না? অবশ্যই স্বাভাবিক। এই জন্য এই সংশ্লিষ্ট বিষয়ের কারণে আমরা এই ক্রাফট ইনস্ট্রাক্টর যে পোস্টে বললেন কারিগরি অধিদপ্তর বললেন, আমরা চাচ্ছি আপনার ঘরের যে লোকটা, আমার একটা এক্সাম্পল জাস্ট এক্সাম্পল, ধরেন আপনি ঘরে একজন আছে, আপনি ঘরের লোক আপনার দুঃখটা বুঝবে, অন্য বাইরে থেকে একজন আত্মীয় স্বজন একজন লোক আপনার ব্যথাটা বুঝবে না। কারিগরি আজকে যে অধপতন, এর পিছনে দায়ী কারা? এর পিছনে দায়ী নন টেক যে পার্সন গুলো আছে, যারা কারিগরি শিক্ষার বহির্ভূত শিক্ষিত পার্সন, যারা এসে এই দুর্ভোগ এই কি বলে বর্তমান যে অস্থিতিশীল পরিস্থিতি, বর্তমান কারিগরি শিক্ষার যে দুরবস্থা, এটার জন্য তারা দায়ী। আমরা চাচ্ছি যে আমাদের এই সেক্টরগুলোতে আমাদের শিক্ষায় শিক্ষিত লোক যারা আছে তারা এই বিষয়গুলো হ্যান্ডেল করুক। তো আমাদের শিক্ষায় শিক্ষিত লোক কারা? এই শিক্ষিত লোক তো আমরাই, যারা এখন বিভিন্ন পলিটেকনিকের শিক্ষাগত অবস্থায় আছি। দিন শেষে এটা আমরা শেষ করে এই জায়গাগুলোতে আমরাই আসবো, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। এই কারণে আমাদের সাধারণ শিক্ষার্থীর এটাই হেডেক। আপনি যেটা দাবি করেছেন, আপনারা যেগুলো দাবি করেছেন সেটা আপনার লেখাপড়া শেষ হয়ে যাওয়ার পরে আসার কথা। আপনি কখন যাবেন শিক্ষকদের সেটা তো হ্যাঁ অবশ্যই অবশ্যই। আরেকটা বিষয় আমি বুঝতে পেরেছি, আমি বলি, আপনার বুয়েটে কি ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো হয় না? আপনার বুয়েটে সোশিওলজি পড়ানো হয় না কোর্স হিসেবে? দিচ্ছি বুয়েটে নন টেক থেকে যারা ফিজিক্স, তাদের নন টেক যে ডিপার্টমেন্ট আছে, আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট নন টেক ডিপার্টমেন্ট আছে। আমরা বলেছি পরিচালনার ক্ষেত্রে নন টেক থেকে পরিচালনা আসতে পারবে না। আপনারা যদি বুয়েটে স্পষ্ট লক্ষ্য করেন, বুয়েট প্রতিষ্ঠার শুরু থেকে অধ্যাপক এম এ রশিদ থেকে শুরু করে যখন প্রিন্সিপাল ছিল, পরবর্তী যখন ভাইস চ্যান্সেলর আসে, সেই তখন থেকে এই অবধি কোনো নন টেক থেকে কেউ কিন্তু ভাইস চ্যান্সেলর বা প্রিন্সিপাল হইতে পারে না। এবং তার সিন্ডিকেটের
আইন স্পষ্টভাবে উল্লেখ করা যে নন টেক থেকে যারা আছে তাদেরকে অবশ্যই প্রাধান্য দেওয়া হবে, কিন্তু কোন ক্ষেত্রে তাদের প্রমোশনের ক্ষেত্রে দেওয়া হবে, কিন্তু মাস্ট বি ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে যারা টেকনিক্যাল পারসন তাদেরকে ভাইস চ্যান্সেলর হিসেবে তাদেরকে সবার ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। সেই ক্ষেত্রে একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউট কিভাবে পরিচালনার ক্ষেত্রে নন টেক থেকে ব্যক্তিরা থাকে? আমরা নন টেকের বিরুদ্ধে না, আমরা নন টেকের পরিচালনার বিরুদ্ধে। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি হবে না, এটা শিক্ষকদের দাবি। এখন আপনাদের কাছে একটা নীতিগত প্রশ্ন করি, আমাদের নিয়োগ বিধি অনুযায়ী ক্রাফট ইন্সট্রাক্টর পদে একজন এইচএসসি অথবা এসএসসি ভোকেশনাল থেকে পাশকৃত একজন নিয়োগপ্রাপ্ত হয়। এখন আমি হলো একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী, আমি 4 বছর পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হব। এখন একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের শিক্ষকের যোগ্যতা কি এসএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পাশকৃত হওয়া হতে পারে? এটা যদি আমাদের সেক্টরে একবার হয়, তাহলে অন্যান্য সেক্টরের ক্ষেত্রেও তো এরকম দেখা যাবে যে এইচএসসি এসএসসি পাশকৃতরা তারা প্রমোশন নিয়ে শিক্ষকতা করার দাবি করবে। আবার আরেকটা বিষয় আপনারা চিন্তা করেন যে অনেক ক্রাফট ইন্সট্রাক্টর, আমাদের পদোন্নতি সিস্টেমটা এরকম, অনেক ক্রাফট ইন্সট্রাক্টর আছে যারা হলো মাস্টার রুল অথবা অন্যান্য পদ থেকে, অফিস সহকারী পিয়ন পদ থেকে ক্রাফট ইন্সট্রাক্টর হয়ে থাকে। তাহলে একজন মাস্টার রুলকে বর্তমানে পদোন্নতি যে রেটটা দেওয়া হয়েছে সেটা অনুযায়ী একজন মাস্টার রুলকে এখন শিক্ষক হবে? আর একটা সেক্টরে যদি হয় তাহলে আমরা মেনে নিব? আমরা এই আন্দোলনটা শুধুমাত্র যে এই মার্চ মাস থেকে শুরু করেছি এমন না, বিষয়টা আমাদের 8 মাস ধরে এই আন্দোলনটা চলমান। এবং আমরা 9 সেপ্টেম্বর যেদিন 7 রাস্তা অবরোধ কর্মসূচি করেছিলাম সেদিন আমাদের দাবি মেনে নেওয়া হয়েছিল, কিন্তু সেই 6 দফা দাবির বাস্তবায়ন আমরা আজ অব্দি দেখিনি। আমরা যে ইচ্ছা করে জনদুর্ভোগ সৃষ্টি করেছি বিষয়টা এমন না, আমরা বাধ্য হয়েছি আমাদের দাবি আদায়ে রাজপথে নেমে আসতে। কেন? আমরা সচিবালয়ে রিচ করেছি, আমরা সচিব স্যারের সাথে, পূর্বের যিনি সচিব স্যার ছিল ডক্টর ফরিদুদ্দিন আহমেদ স্যার, তার সাথে রিচ করেছি, এর আগের যিনি মহাপরিচালক ছিলেন তার সাথে রিচ করেছি, বোর্ডের চেয়ারম্যানের সাথে রিচ করেছি, কিন্তু তাদের কারোর থেকে আমরা আশানুরূপ ফল পাইনি। এমনকি এখন বর্তমানে যিনি নতুন সচিব স্যার হয়েছেন তার সাথে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করার পরেও আমরা তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ, এমনকি আজকেও আমরা ব্যর্থ তার সাথে যোগাযোগ করতে। ইভেন জি আজকে আমাদের সাথে সম্পূর্ণ প্রতারণা করা হয়েছে। কারণ উল্লেখ করছি, আমাদেরকে রাতের বেলা যখন জানানো হয় আপনাদের দাবিগুলো সবগুলোই যৌক্তিক, সরকার কর্তৃপক্ষ অবশ্যই মেনে নিবে। আপনারা কাকে কাকে আমাদেরকে ডিজিএফআই, এসবি, এনএসআই প্রত্যেক জায়গা থেকে জানানো হয় আপনাদের দাবিগুলো যৌক্তিক, আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। এমনকি বলা হয়েছে আপনারা যাদের যাদের সাথে বসতে চান তাদের নাম উল্লেখ করেন, আপনাদের বৈঠকের ব্যবস্থা আমরা করছি, আপনারা আমাদের সাথে নেগোসিয়েশনে আসেন। আমরা তারপরেও আমাদের হার্ডলাইনে অবস্থান করেছি, আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত আমরা বৈঠকে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন শিথিল থাকবে, তারপর আমাদের আন্দোলন স্থগিত থাকবে না। আজকে আসার পরে যখন দেখতে পাই এখানে আমাদের যিনি ম্যাম ছিল রেহানা ম্যাম, অতিরিক্ত সচিব দায়িত্বপ্রাপ্ত, তিনি নিজেও জানেন না এখানে শিক্ষা উপদেষ্টা স্যার উপস্থিত থাকবেন। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা জানি না সচিবালয়ে কোন দিন ক্যাবিনেট মিটিং থাকে। আজকে শিক্ষা উপদেষ্টা স্যার ক্যাবিনেট মিটিংয়ে ছিল উপস্থিত। তা আজকের এই যে আমাদেরকে ডেকে এনে আমাদেরকে কর্মসূচি থেকে উঠিয়ে এনে এখানে দীর্ঘ সময়ব্যাপী অযৌক্তিক আলোচনা করা হয়েছে এবং আমাদের সময় লঙ্ঘন করা হয়েছে। আমাদেরকে আমাদের রেহানা ম্যাম বলেছে তোমাদের দাবিগুলো অবশ্যই মেনে নাও। তিনি আজকে এখানে ছিল একটা